বাংলাদেশকে ব্যর্থ করতে ভারতের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। দিল্লির আগ্রাসন সহ্য করা হবে না, কড়া বার্তা জামায়াতের। গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখী ইনকিলাব মঞ্চের পদযাত্রা। বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে স্মারকলিপি। সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশের মৃত্যু। মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আইনজীবী সাইফুল হত্যা মামলার আসামি চন্দন 7 দিন ও রিপন দাস 5 দিনের রিমান্ডে। বিচার দাবিতে আজও আইনজীবীদের বিক্ষোভ। উচ্চ মূল্যের বাজারে অসহায় সাধারণ মানুষ। শীতের আগাম সবজির যোগান বাড়লেও নাগালের বাইরে দাম। সয়াবিনে নতুন সংকট। আমন্ত্রণ সংবাদ রাতে। দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। প্রজাপতি উৎসবে বাতোয়ারা জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। উৎসব ঘিরে মেলা বসে প্রকৃতি প্রেমীদের। দর্শক, এরিয়ে সংবাদের পরের অংশে থাকছে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে দেশই ষড়যন্ত্র করুক সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশ কিভাবে চলবে তা জনগণই ঠিক করবে। আর ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েমে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। আধিপত্য বিস্তারের অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নিয়ে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিদ্বেষপূর্ণ ও হিংসাত্মক মনোভাবের কারণেই বাংলাদেশ সহ কোনো পার্শ্ববর্তী দেশ এখন ভারতের সাথে নেই। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই। এদিকে 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জাতীয় ঐক্যটা এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে অবৈধভাবে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জন্য কখন কি করতে হবে তা জানে জনগণ। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেয়ার শর্তেই অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় তিনি একথা বলেন।
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে কর্মী সম্মেলনে আসেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের 1/2 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। এটি আমাদের কমিটমেন্ট। সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজের গতি বাড়ানোর আহ্বান জানান। জনগণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিবেচনা করে ভোট দেবে জানিয়ে অতি দ্রুত নির্বাচনের আয়োজনের আহ্বান জানান জামাত আমির। সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন ব্যবস্থাকে সংস্কার না করে নির্বাচন দিলে দিনের নির্বাচন রাতে হবে, তাই দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলেও তার দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। দোষীদের বিচারের আওতায় না আনলে এ ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে। এ সময় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেওয়ার সব রাজনৈতিক দলকে দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংখ্যালঘুতে আমরা বিশ্বাস করি। আখিরাতের ভয়াবহ জীবন উপস্থিত আছেন। দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। যতদিন পর্যন্ত এই প্রশাসনের দূষিত লোকদেরকে বিদায় করা না যাবে, এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে। সংস্কার, তারপরে নির্বাচন, এটা না। বিফোর সংস্কার নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য আগে সংস্কার, পরে নির্বাচন, এভাবেই হতে হবে। যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনকে দিতে হবে। মায়ের কোলে থাকা শিশুর মতো নিরাপদে আছে সংখ্যালঘুরা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই উপমহাদেশে ইসলাম জুলুমের শিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি, মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পায়তারা এবং ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ ভারতীয় দূতাবাসের দিকে যাত্রা করতে না দিলে মঞ্চের 3 সদস্য দূতাবাসের স্মারকলিপি দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তোলেন। দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চলমান মিথ্যাচার, অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা বলেও অভিযোগ করেন তারা। ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় ইনকিলাব মঞ্চ।
বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে না। আবারও সীমান্ত হত্যা। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মূল পিলারের 751-র 8-9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ভারত থেকে ফেরার পথে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশিকে বিএসএফ এর চানাকেনা ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। একসময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় তাদের কারাগারে নেওয়া হয়। একেএম নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ও অপর আসামি রিপনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম কমল হত্যা মামলার প্রধান আসামি চন্দন এবং তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ দিকে শনাক্তকৃত আসামি রিপনকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর ও আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই এবং চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো প্ররোচনায় যারা প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, আমরা মনে করি সুষ্ঠু তদন্তের সাথে তাদের রিমান্ডের আবেদনের জন্য প্রসিকিউশনের সাথে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের আশা আইন শৃঙ্খলা বাহিনীর। সে কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। এখনো আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এই পর্যন্ত কতজনকে আপনারা গ্রেফতার করেছেন? এই পর্যন্ত 11 জনকে আমরা গ্রেফতার করেছি। এর আগে গেল বৃহস্পতিবার ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যার দিকে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করা হয়। রিপন এজাহার নামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রুলার সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ারির সাথে জনগণের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান প্রধান বিচারপতি। I unveiled a comprehensive roadmap for judicial reform. This initiative is a cornerstone of my vision to strengthen our judiciary and its capacity to serve the people with integrity and efficiency. As part of my steadfast commitment to institutional reform and strengthening the independence of the judiciary, I have taken decisive steps to establish the foundation of true separation of powers. I have declared
and initiated the process of creating a separate secretariat for the judiciary. দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পুলিশ জানায় শুক্রবার সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এদিকে কুড়িগ্রাম ও ভোলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। আশুলিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের পরিকল্পনার খবর আগেই জানত পুলিশ, যা উঠে আসে খোদ বাহিনীর এক সদস্যের স্বীকারোক্তিতে। জানার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ফয়সালকে। পরিবারের অভিযোগ, পুলিশের গাফিলতি আর নিষ্ক্রিয়তার কারণেই ঘটে এই হত্যাকাণ্ড। দেওয়ানী মনির প্রতিবেদন, জানাচ্ছেন সজল বিশ্বাস। গত 30শে নভেম্বর সন্ধ্যায় আশুলিয়া ইউনিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ফয়সাল কবির নামে এক যুবককে। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটে এই হত্যাকাণ্ড। আলোচিত এই হত্যাকাণ্ডের 72 ঘণ্টার মধ্যে 4 আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। আর এর মধ্যে বেরিয়ে আসছে নৈপথ্যের নানা ঘটনা। স্পষ্ট হয়েছে পুলিশের গোচরেই হয়েছে হত্যাকাণ্ডের পরিকল্পনা। খোদ মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেনের স্বীকারোক্তিমূলক গোপন ভিডিও ফাঁস হওয়ার পর সৃষ্টি হয় চাঞ্চল্যের। ওরা যে অস্ত্রপাতি যে বহরা দিতেছে এটা আমার নলেজ আসছে, আমরা এরকম মহড়া তো প্রতিদিনই দিচ্ছি। অনুসন্ধানের তথ্য বলছে আশুলিয়ার বাইপাইলে 20% জমি নিয়ে দুই পক্ষের মালিকানার দ্বন্দ্বের জেরেই খুন হন ফয়সাল। সূত্রমতে গত 30শে নভেম্বর সকালে ওই জমি নিয়ে শরীফুল ও শহীদুল গ্রুপের মধ্যে ঘটে মারামারির ঘটনা। শরীফুলের পক্ষে নিয়ে ওই জমিতে গিয়েছিলেন ফয়সাল কবির। এর জেরে অস্ত্রের মহড়ার সঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্পনা চলছে এমন আগাম খবরও ছিল পুলিশের কাছে। তবুও এ ঘটনা ঠেকাতে কোনো ধরনের পদক্ষেপ নেননি পুলিশ। পুলিশ যত জানতো, তাহলে আমার স্বামীরা কিসের জন্য এরা বাঁচাইলো না, নিরাপত্তায় রাখলো না কিসের জন্য? এটা আমরা সরকারের কাছে, আইনের কাছে আমরা বিচার চাই। তারা নিরাপত্তা দিতে পারে না, ব্যর্থতা তাদেরই। তো আমাদের তো আর কি করবো আমরা? আমাদেরকে বলতে পারতো কেউ যে তোমার ছেলের কিন্তু এই অবস্থা হইতেছে। আমি এই 2টা নাতিন নিয়ে কি করব বাবা বলো। অভিযোগ রয়েছে এর আগে কয়েক দফায় শহীদুল গ্রুপের পক্ষ নিয়ে ওই জমিতে যান এসআই সাখাওয়াত। এক পক্ষের হয়ে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা দিতেও সক্রিয় ছিলেন তিনি। নৈপথ্যে ছিল মোটা অঙ্কের অর্থের লেনদেন। জমিতে নিষেধাজ্ঞার সাইনবোর্ড নিয়েও অশ্লীল ভাষায় অবমাননাকর মন্তব্য করেন তিনি। কোনো কথা নাই, আমি বলছি না মামলা দিবেন, বোঝেন নাই সাইনবোর্ডটা লাগাই মনে করছে মালিক হয়ে গেছে। ভিডিও ফাঁস হওয়ার পর থেকে থানা এলাকায় বিচরণ কমিয়ে দেন আশুলিয়া থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন। আপনি আমার যে ভিডিও করতে আসছেন, কত টাকা কন্ট্রাক্ট আসছে, কয় শতাংশ জায়গা দিবে আপনাকে? সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মহড়া দিচ্ছে। পুলিশে খবর জানার পরেও ব্যবস্থা গ্রহণ না করার দায় কতটুকু, সেই প্রশ্ন নিয়েই আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখোমুখি হয় দেশ টিভি। আমার জানা মতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার পুলিশ কি, আমার ওই অফিসার কি বলছে আমার জানা নেই। আগস্ট বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তের দাগ না শুকাতেই পতিত স্বৈরাচারের আমলের মতোই পুলিশ বেপরোয়া আচরণ ও গাফিলতি নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 40 থেকে 50% মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, আর 50-ঊর্ধ্বদের মধ্যে এ হার প্রায় 70%। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে নিউরো স্পাইন সার্জারি বিভাগ আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। এ সময় ঢাকা মেডিকেল কলেজে নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান বলেন, শ্রমজীবী, গাড়ি চালক ও অফিসে বসে কাজ করেন এমন মানুষরাই এ রোগে বেশি আক্রান্ত হয়। শুরুতেই চিকিৎসা নিলে রোগের জটিলতা কম হয় বলে জানানো হয় সেমিনারে। মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির মাধ্যমে উন্নত মানের সার্জারি চিকিৎসা করছে বাংলাদেশের চিকিৎসকরা বলেও জানানো হয়। রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো 2024। দেশের চিকিৎসা প্রযুক্তিতে সারা বিশ্বের নিত্য নতুন উদ্ভাবন, পণ্য এবং অনন্য মাত্রা যোগ করার উদ্দেশ্যে তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা মেড এক্সপো বাংলাদেশের চিকিৎসা, সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবরেটরি বাজারের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত।
মেডিকেল ও ল্যাবরেটরি শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রদর্শনীটি বিশেষভাবে সাজানো হয়েছে। এছাড়াও মাতৃত্বকালীন সমস্যায় ভুগছেন এমন মহিলাদের জন্য প্রদর্শনীর দিনগুলোতে 10টিরও বেশি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে সেবা দেবেন। চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় এসালম পরিবহন পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে 4130 প্যাকেট বিদেশি সিগারেট ও 40,900 পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। বৈধ কাগজ প্রদর্শন করতে না পারায় জব্দ বিদেশি সিগারেট এবং ট্যাবলেট কাস্টমের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্টগার্ডের অপর একটি অভিযানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ 985 গ্রাম স্বর্ণালঙ্কার, 6টি ল্যাপটপ, একটি ম্যাকবুক, 7টি ট্যাব এবং 5টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে বাহিনীর সদস্যরা। এদিকে একই দিনে বরগুনা জেলার পাথরঘাটার পূর্ব হাতিমপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ কারবারি মিরাজ মুন্সিকে আটক করা হয়। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 14তম প্রজাপতি মেলা। মেলা ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতি প্রেমী ছুটে আসেন এই আয়োজনে। দেওয়ানি মনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রজাপতির বাহারি রং আর সবুজ প্রকৃতির এ যেন এক নান্দনিক মেলবন্ধন। প্রজাপতি দেখার বাসনায় রাজধানী সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিভাবক আর শিশুদের ভিড়। কিছুটা হলেও প্রজাপতি প্রাণের সঞ্চার কাছাকাছি আসতে পারছি। লাল, নীল, হলুদ, কালো অনেক ধরনের প্রজাপতি দেখেছি। আমার এসে ভালো লেগেছে। সে রাত্রে থেকে আমাকে ঘুমাইতে দেয়নি, বললে বাবা কখন যাবে কখন যাবে। আমি নিয়ে আসছি এই প্রজাপতিগুলো একদম সামনাসামনি দেখার জন্য, ছোঁয়ার জন্য। মেলা ঘিরে দিনব্যাপী ছিল শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। এছাড়া প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগামি প্যারেড ছাড়াও মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ব্যক্তি ও সংগঠন পর্যায়ে দেয়া হয় অ্যাওয়ার্ড। জাহাঙ্গীরনগরে 120 প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও গাছ ও ঝোপঝাড় কেটে ফেলায় বর্তমানে 55 থেকে 60 প্রজাতি দেখা যায়। তবে প্রজাপতির এ বিলুপ্তি রোধে উদ্যোগ নেয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাস্টার প্ল্যানের একটা দাবি ছিল, সেটা নিয়ে এগোচ্ছি। দীর্ঘদিনের দাবি, এটা পূরণ করা হয়নি এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে প্রাণ প্রকৃতি রক্ষা করার যে বিষয়টা সেটা নিশ্চিত হবে এবং তার সাথে এই যে বিভিন্ন প্রজাতি সংরক্ষণ এবং আমাদের বিশ্ববিদ্যালয় সহ এই এলাকার যে ইকোসিস্টেম সেটা রক্ষা করার কাজটা আমরা করতে পারবো। প্রাণের প্রতি প্রজন্মের ভালোবাসা বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে বনায়ন ও প্রজাপতির ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। বিশ্ববিদ্যালয় একটা সবুজ ক্যাম্পাস, এই ক্যাম্পাসে প্রচুর গাছপালা আছে এবং অনেক ধরনের জীববৈচিত্র্য থাকে। আমরা চাই এগুলোকে সংরক্ষণ করার জন্য দীর্ঘমেয়াদী আমরা এদিকে টিকে রাখার পরিকল্পনা করি এই প্রজাপতি মেলা আয়োজন। প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর এ আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। উচ্চমূল্যের বাজারে এখনো অসহায় ক্রেতা। শীতকালীন আগাম সবজির যোগান বাড়লেও দাম নাগালের বাইরে। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। অন্যদিকে বেড়েই চলেছে আলুর দাম।
তবে ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে কমে আসবে শাকসবজির মূল্য। এদিকে বাজারে নতুন করে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ছুটির দিনে এমন ভিড় রাজধানীর কারণ বাজারে। সপ্তাহের বাজার সারতে ব্যস্ত নগরবাসী। শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার, তবুও দাম নিয়ে এখনো অস্বস্তি কাটছে না জনগণের। বেশিরভাগ সবজির দাম 50 থেকে 70 টাকা। ফুলকপি, বাঁধাকপি, সিম সহ প্রতিটি সবজি কিনতেই গুনতে হচ্ছে উচ্চ মূল্য। ফুলকপি, পাতাকপি যেগুলো আমরা অনেক আগে শীতের সময় খুব কম দামে কিনতাম, সেগুলো এখন কোনোটাই 50 টাকার কম পিসে বিক্রি হচ্ছে না। বিশেষ করে আলু পেঁয়াজের দাম পড়ছে, যেমন টমেটোটাও দাম তেমন কমে নাই, দেশিতে তো অনেক দাম। আগের বছরগুলোতে যখন আমরা দেখি যে শীতকালীন সবজি যখন বাজারে আসা শুরু করে, তখন কিন্তু বাজারে সবজির দাম ওভারঅল অনেক কমে যায়। 100 টাকার কমে পেঁয়াজ পাওয়া যায় না, আদা, রসুন কত কিছু লাগে। তবে ভিন্ন সুর ব্যবসায়ীদের কণ্ঠে। তারা বলছেন বিগত দিনগুলোর তুলনায় দাম অনেকটা কমেছে। দিন গড়ালে আরো কমে আসবে বলে প্রত্যাশা তাদের। গত সপ্তাহে সিম, বেগুন, তাছাড়া মূলা, এই সপ্তাহের দাম মোটামুটি যে আসছিল খারাপ আসছিল না, তার থেকে এখন একটু কমছে, আবার কেজিতে 5 টাকা কমছে। এবার ওলকপি বেড়েছে, ওটা 40 টাকা কেজি আছে। গাজর আছে দেশিটা 80 টাকা কেজি, 60 টাকা কেজি। মূলা আছে 30 টাকা কেজি, পেঁপে আছে 40-50 টাকা কেজি। আমি আশাবাদী যে আরো এক সপ্তাহ গেলে ইনশাল্লাহ 50-60-এর ভিতরে সব সবজি পাওয়া সম্ভব। এদিকে মুদি পণ্যেও নেই তেমন কোনো সুখবর। নতুন করে দেখা দিয়েছে তেলের সংকট, বেড়েছে চালের দাম। এখন নতুন 28 বাড়ছে, 28-এর দাম একটু কমবে, কিন্তু হঠাৎ আবার মিনিকেটের দামটা বেড়ে যাচ্ছে। মিনিকেট আর নাজিরশেলটা অনেক দাম বেড়ে গেছে, পার বস্তা মিনিকেট 100-150 টাকা বেড়ে গেছে। মুদি বাজারের দাম কমে না, চাইলের দাম, তেলের দাম, এগুলোর দাম কমে না, এগুলোর দাম বাড়তি। তেল প্রতি লিটারে 50 টাকা করে বাড়তি। এছাড়া মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। আর মাছ মাংসের বাজার এখনো ঊর্ধ্বগতিতে। উচ্চ মূল্যের বাজারে একরকম অসহায় সাধারণ জনতা। তাই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি তাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মীমাংসার উপায় নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের নতুন প্রশাসনের জন্য মনোনীত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের কর্মকর্তারা, যাতে সাময়িক নয় একটি স্থায়ী ও টেকসই শান্তি অর্জন করা সম্ভব হয়। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির পর লন্ডনে নির্বাসন দেওয়া হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। রাশিয়া ইউক্রেনের মধ্যকার প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দল। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইউক্রেনকে হারানো ভূখণ্ডের মালিকানা উদ্ধারের সুযোগ না দিয়েই বর্তমান অবস্থাতেই একটি যুদ্ধবিরতিতে আসতে পারে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের জন্য মনোনীত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই কিয়েভের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মীমাংসার উপায় নিয়ে দ্বিমত কমানোর চেষ্টা করছেন তারা, যাতে সাময়িক নয় একটি স্থায়ী ও টেকসই শান্তি অর্জন করা সম্ভব হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং আলোচনার সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তির মতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক শীর্ষ সহযোগী গেল বুধবার ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ ক্যালগ এবং নবনির্বাচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় যোগ দেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কেলগ ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের নতুন প্রশাসন বাইডেন প্রশাসনের ইউক্রেনে দ্রুত অস্ত্র সরবরাহের প্রচেষ্টাকে সমর্থন করবে, যা মস্কোর সঙ্গে সমঝোতার আলোচনায় ট্রাম্পের জন্য সুবিধা তৈরি করবে। ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ট্রাম্পের দল, তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলেনস্কি। এদিকে স্পেনের সংবাদ মাধ্যম এল মুন্ডোর প্রতিবেদনে ইউক্রেনের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য একটি সোনালী নির্বাসন প্রস্তুত করছে পশ্চিমা বিশ্ব। কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর লন্ডনে পাঠানো হবে তাকে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমার্ক বলেছিলেন, ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার পর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে প্রস্তুত কিয়েভ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।